আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধারা। আমরা আমাদের যুদ্ধের একটা ক্রিটিক্যাল মোমেন্টে এখন অবস্থান করছি। একটা গণ অভ্যুত্থানের দ্বার প্রান্তে আমরা এই সন্ধিক্ষণে আমরা আমাদের এই গণ অভ্যুত্থানে কোন স্টেজে অবস্থান করছি সেটা নিয়ে আলোচনা করব এবং সামনে করণীয় কী সেটা নিয়েও কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে একটা গণ অভ্যুত্থান কাকে বলে সেটা নিয়ে আমাদের বোঝা উচিত। সেটা হচ্ছে গণ মানে হচ্ছে সমাজের সব শ্রেণী পেশার মানুষের একটা সম্মিলিত প্রচেষ্টা এবং এই অভ্যুত্থানটা সমাজের উঁচু স্তর থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত মানুষের যখন সংমিশ্রণ হয়, মানুষের যখন পার্টিসিপেশন থাকে, তখন সেটাকে গণ অভ্যুত্থান বলে। তো আমরা এখন কোন স্টেজে আছি সেটা একাডেমিক্যালি একটু আলোচনা করি। একটা ডায়াগ্রাম এখানে দেখাচ্ছি। এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে অ্যানাটমি অফ রেভলিউশন বা বৈপ্লবের একটা স্তর বা কাঠামো। এটা এখানে মূলত 4টা স্টেজ থাকে একটা রেভলিউশনে বা বিপ্লবে। তো 4টা স্টেজে প্রথম স্টেজটাকে বলা ইনকিউবেশন স্টেজ, দ্বিতীয় স্টেজটাকে বলা হচ্ছে মিড স্টেজ, তৃতীয় স্টেজটাকে বলা হয় ক্রাইসিস স্টেজ এবং চতুর্থ স্টেজকে বলা রিকভারি স্টেজ। তো আমরা এখন মূলত 3টা স্টেজের শেষের দিকে আসি। তো প্রথম স্টেজটা কেন শুরু হয় সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার সময় নেই, কারণ আমরা এখন তৃতীয় স্টেজে আসি, এখন ওইগুলো নিয়ে আলোচনা করার সময় নেই। তারপর অ্যাকচুয়ালি লিড করে হচ্ছে একটা মডারেট বৈপ্লবিকরা। সো মডারেট বৈপ্লবিকরা দ্বিতীয় স্টেজে গিয়ে, মিডিল স্টেজে গিয়ে বা মিডিয়াম স্টেজে গিয়ে তারা বিশাল একটা শ্রেণী, এই ইন্টেলেকচুয়াল শ্রেণী, এরা কী করে এই রেভলিউশনেতে যোগ দেয়। এবং তৃতীয় স্টেজের প্রথম দিকে ইনকামবেন্টস বা সরকারের যে রাষ্ট্রযন্ত্র আছে, এই রাষ্ট্রযন্ত্রের চেষ্টা করে এই রেভলিউশনটা থামিয়ে দেওয়ার জন্য, এবং এটাকে আমরা 2.3 স্টেজ বলতে পারি। এখানে গভর্নমেন্ট মেশিনারিজ কী করে চার্জ করা শুরু করে, তারা চেষ্টা করে এটাকে দমন করার জন্য, তাদের অস্ত্র শস্ত্র ব্যবহার করে সাময়িকভাবে এটাকে দমিয়ে ফেলার জন্য। তবে এখানে যে এক্সেসিভ, এই ফার্স্ট স্টেজে তারা এক্সেসিভ ইউজ করে না, যেটা আমরা দেখেছি জুলাইয়ের সেকেন্ড উইকের দিকে আমরা দেখেছি তারা এক্সেসিভ ফোর্স ইউজ করে নাই। তো এবং এই তৃতীয় স্টেজের আগের মুহূর্তে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 4 যে ওল্ড রুলিং ক্লাস লুজেস দেয়ার ফেইথ ইন দেয়ার অ্যাবিলিটিস। সো একটা সার্টেন গ্রুপ যারা দালালি করে আসছিল, যেমন আওয়ামী লীগের দালালি করে আসছিল, তারা কিন্তু আস্তে আস্তে তাদের সুর নরম করে যারা এই রেভলিউশনারিজ বা বিপ্লবিক, তাদের দিকে তাদের সুর মুভ করার চেষ্টা করছে, কারণ তারা দেখছে এই ইউজ অফ এক্সেসিভ ফোর্সে আমরা অলরেডি জুলাইয়ের 18 তারিখ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 নম্বর স্টেজ সেটা। তো এখানে হিউজ ভায়োলেন্স হবে এবং এই ভায়োলেন্সের কারণে মানুষের প্রাণহানি ঘটবে এবং এরপরে কী হবে, একটা পোলারাইজেশন সৃষ্টি হবে এবং এই পোলারাইজেশনটা আমরা গত কয়েকদিনে বিপুল আকারে দেখতে পেয়েছি। যেমন আমার কাছে যে তথ্য এ পর্যন্ত আসে 266 জনের একটা লিস্ট আমার হাতে আছে এবং এই লিস্টটা ডিটেল আমি একটা ডাটাবেস ক্রিয়েট করেছি HTML এবং গুগল শিটে, যেটা আমি অলরেডি পাবলিশ করেছি এবং এটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি কে কখন কোথায় কিভাবে নিহত হয়েছে, এই স্টেজে গিয়ে কী হয়েছে, মানুষের প্রাণহানি ঘটেছে এবং যে রেজিম আছে এই রেজিম চেষ্টা করেছে এদেরকে দমানোর জন্য এবং এদের সুর নরম করেছে এখন এবং এরা বিভিন্ন অফার দিয়েছে। যেমন আমরা 6 জন যে কোঅর্ডিনেটর তাদেরকে ধরে নিয়ে তাদের কাছ থেকে যে লিখিত স্বীকারোক্তিনামা যে আমাদের আন্দোলন স্থগিত করা হয়েছে, আসলে এটা এই স্টেজের একটা অংশ বা পার্ট। এখন এই তৃতীয় স্টেজে যাওয়ার আগ মুহূর্তে কি হবে, রেডিক্যালাইজেশন হবে। আমরা এখন সেই রেডিক্যালাইজেশনের মুহূর্তে আসি। সো এই স্টেজে গিয়ে মানুষ আর এখন মডারেট থাকবে না, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এবং এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্রিটিক্যাল স্টেজে গিয়ে আপনি আপনার যে বৈপ্লবিকতা পরিহার করে আপনাকে রেডিক্যালাইজেশনে অন্তর্ভুক্ত হতে হবে। যে কথাই বলুক না কেন, অহিংস আন্দোলন, এখন আর সেই অহিংস আন্দোলনের স্টেজে আমরা নেই। অহিংস আন্দোলন কখন থাকে, যখন রেজিম
এই আন্দোলনকারী বা বৈপ্লবিকদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করে ডেথ বা ক্যাজুয়ালিটির আগ মুহূর্ত পর্যন্ত। এখন ক্যাজুয়ালিটি অলরেডি ওভার। দেখেছেন যে যত কোঅর্ডিনেটর ছিল তারা কিন্তু ছাড়া পাওয়ার সাথে সাথে তাদের অ্যাকচুয়াল যে সিনারিও যা ঘটেছে সেগুলো কিন্তু তারা ফ্লাশ করে দিয়েছে। এখন এই স্টেজে এখন কি হতে যাচ্ছে, সামান্য কয়েকটা ইনসিডেন্টস আমি এখন আলোচনা করার চেষ্টা করব। আমরা গত কয়েকদিনে দেখেছি যে ক্যান্টনমেন্টে যারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছে তাদের এবং তাদের পরিবারের সদস্যবৃন্দরা গতকাল এবং তার আগের দিন বিপুল আকারে মাঠে নেমে এসেছে। তারা রাস্তায় এসে বিক্ষোভ করেছে এবং এখানে সংখ্যা ছিল হাজারে হাজার, প্রথম আলোর রিপোর্টে যেটা আমরা দেখতে পেয়েছি। তারা এই রেজিমকে স্টেপ ডাউন করার জন্য বলতেছে বিভিন্ন স্লোগানে। এই একটা শ্রেণী গেছে। দ্বিতীয় আর একটা শ্রেণী হচ্ছে সমাজের, আমরা যাকে আই বেগ পার্ডন টু সে দ্যাট, যে সমাজের একেবারে নিচু শ্রেণী বলে যা আমাদের সমাজে গণ্য করে, যে রিক্সা পোলার, খেটে খাওয়া মজুর, দিনমজুর, শ্রমিক, এরা কিন্তু গতকাল যে আমাদের এজিটেশন হয়েছে মিটিং হয়েছে শহীদ মিনার, সেখানে কিন্তু তারা বিপুল আকারে অংশগ্রহণ করেছে। তাদের এই অংশগ্রহণ কি মিন করে, একটা হচ্ছে সমাজের উঁচু শ্রেণী আর একটা হচ্ছে সমাজের নিচু শ্রেণী। যদিও এই শ্রেণী বিভাগে আমি বিলিভ করি না, বাট এটা হচ্ছে সমাজের চিরাচরিত একটা প্রথা, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে। তো এই সমাজের দুটা যে ক্লাস, এই ক্লাসের ভিতরে যে মিডিল ক্লাসগুলো আছে, সমাজের শিক্ষকরা আন্দোলন করেছে, শিক্ষকরা নেমেছে এখানে, রিগার্ডলেস অফ হু ইজ বিএনপি, হু ইজ আওয়ামী লীগ, সমাজের সমস্ত শ্রেণীর শিক্ষকরা রাস্তায় নেমে এসেছে, ডক্টরসরা নেমে এসেছে, কিছু দালাল বাদ দেয়। ওই সমস্ত দালাল আজীবন থাকবে, তাদের নিয়ে আমাদের আলোচনার বিষয় না। তো তারা সমাজের সমস্ত স্তরের, এমনকি অভিভাবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির অভিভাবকরা এখানে নেমে এসেছে। তারা এখন আর সেই গুলির ভয়ে ভীত নয়। তো যার কারণে কি হয়েছে, যার কারণে একটা গোপন নথিতে আমি গতকাল দেখেছি গভর্নমেন্টের, যে এইটা থেকে পরিত্রাণের উপায় কি সরকারকে বিভিন্ন সাজেশন গোয়েন্দা সংস্থা থেকে দেওয়া হয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে এখানে মূলত বিএনপি জামাতের লোকজন ইনভলভ, বিশেষ করে জামাতকে বেশি করে হাইলাইট করা হয়েছে এবং সরকারের উচিত হচ্ছে এই জামাতকে বেশি করে আরও পাবলিকলি সামনে নিয়ে আসা, মিডিয়ার মাধ্যমে, তাদের পোষ্য মিডিয়ার মাধ্যমে, যে তারা যুদ্ধপরাধী ব্লা 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 যেগুলো তারা গদবাদা কথা বলে থাকে। কিন্তু মানুষ আর এই সমস্ত যে ন্যারেটিভস, এই ন্যারেটিভসকে আর এখন বিশ্বাস করে না এবং এগুলো দিয়ে আর এখন কোনো কাজ হচ্ছে না, হবেও না আশা করি। তো এখন কি হয়েছে, তারা সাজেস্ট করতেছে বিশেষ করে আর্মি এবং ব্যুরোক্রেসিতে যে সমস্ত বিদ্রোহ দেখা দিচ্ছে সেই বিদ্রোহগুলো দমন করার জন্য, সর্বাত্মক চেষ্টা করার জন্য সরকারকে এরা সাজেস্ট করেছে। বিশেষ করে গতকাল আমরা দেখেছি ইকবাল করিম ভুঁইয়া, সাবেক সেনাপ্রধান, সে তার প্রোফাইল পিকচারকে চেঞ্জ করে আর লাল রঙে রঞ্জিত করেছে। এটা একটা রিপোর্টে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। সো আর্মি এবং ব্যুরোক্রেসিতে যে ডিভাইডেশন সৃষ্টি হয়েছে, এই ডিভাইডেশনকে প্রতিহত করা এখন তাদের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এখন এটা একটা গতকাল আর একটা মিটিং হয়েছে সেনাবাহিনীর, সেনা অধিদপ্তরে, ঢাকা ক্যান্টনমেন্টে। সেনাবাহিনী প্রধান জনগণের পক্ষে মূলত অ্যাপারেন্টলি কথাগুলো বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে এই সেনাবাহিনীর সেনা প্রধান থেকে শুরু করে, মেজর থেকে শুরু করে কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার এবং সমস্ত স্টেজে আওয়ামী লীগের কুকুররা বসে আছেন। এই কুকুরদের কথায় বিশ্বাস করার কোনো কারণ নাই। অ্যাপারেন্টলি এরা এখন ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের চাপে হোক অথবা দেশের ইন্টারনাল প্রেশারের কারণে হোক, জনগণের প্রেশারের কারণে হোক, এরা এখন অ্যাপারেন্টলি আপনাদের পক্ষে, আমাদের পক্ষে কথা বলার চেষ্টা করবে। কিন্তু আমাদের বিষয়টা মনে রাখতে হবে, এরা হচ্ছে ওই আওয়ামী লীগের পোষ্য কুকুর। এই কুকুরগুলোকে বিশ্বাস করার চাইতে নিজেদের কর্মপন্থাকে দিকে নজর দেওয়ার দরকার। এবং সেটা কি হতে পারে, আজকে তাদের বাহিনী নামানোর কথা, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, আওয়ামী লীগ, যুবলীগ, কুকুর লীগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এই কুকুর লীগ, যাতে এরা হচ্ছে সর্বশেষ চেষ্টা, গতকাল থেকে শুরু হয়ে গেছে এই ব্যুরোক্রেসি এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির ভিতরে নমনীয়তা, এবং তারা আর এক্সেসিভ ফোর্স ইউজ করতে চাচ্ছে না, কারণ তারা ক্লান্ত। আমরা গতকাল কিছু পুলিশের সদস্যদের নিহত হওয়ার পর তাদের পরিবার স্বজনদের যে আহাজারি দেখেছি, এবং তাদের স্পষ্ট যে তারা ডিউটির পর ডিউটি করতে করতে তারা এখন ক্লান্ত শ্রান্ত। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে মোট পুলিশের সংখ্যা আছে 2 লক্ষ। এই 2 লক্ষ পুলিশ দিয়ে আপনি যদি 8 ঘন্টা করে ডিউটি করতে হয়, তাহলে একটা এত বড় একটা আন্দোলন, যেখানে 10 থেকে 15 কোটি মানুষের ইনভলভমেন্ট,
বিভিন্ন ক্ষেত্রে এই আন্দোলনকে দমন করে 1.5 থেকে 2 লক্ষ পুলিশ দ্বারা কখনোই সম্ভব নয় এক্সেসিভ ফোর্স ইউজ করে। সো এখন কি করতে হবে, এখন করতেছে সর্বশেষ স্টেজে আছে আওয়ামী লীগ এবং তার গুন্ডাপান্ডারা। আওয়ামী লীগের প্রধান গতকাল থেকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আজকে তারা মাঠে নামবে এবং এটা হচ্ছে লাস্ট স্টেজে তাদের চেষ্টা যে তারা এখানে সাস্টেন করবে কি করবে না। এখানে সাস্টেন যদি আজকে তারা যদি সাস্টেন করে যায় তাহলে আমাদের এখানে ইতিহাস অন্যভাবে লেখা হবে, কারণ ইতিহাস, দ্য হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য উইনার্স ভিক্টরাস। সো আমরা যদি এখন হেরে যাই, তাদেরকে প্রতিহত করতে না পারি, আর এই প্রতিহত করার জন্য আমাদের প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতিটা কি? তারা যদি হাতে লাঠি নিয়ে আসে, আমাদেরকেও লাঠি নিয়ে আসতে হবে। তারা যদি হাতে মরিচের গুঁড়া নিয়ে আসে, আমাদেরকেও মরিচের গুঁড়া নিয়ে আসতে হবে। আমরা অহিংস থাকার চেষ্টা করব, কিন্তু তারা যদি সহিংস হয় আমাদেরকে অহিংস হতে বাধ্য করবে। সো এই প্রস্তুতিগুলো আমাদেরকে নিয়ে মাঠে নামতে হবে, কখনোই খালি হাতে আর এখন বের হওয়ার সুযোগ নেই। এখন এই ক্রাইসিস মোমেন্টে আমাদের প্রথম এবং এক দফা যে দাবি গতকাল দিয়েছে ছাত্র জনতা, সেই দাবির পক্ষে আমাদেরকে অনড় থাকতে হবে। সেই অনড়টা হচ্ছে স্টেপ ডাউন মাফিয়া। এই মাফিয়ার পরাজয়, মাফিয়ার স্টেপ ডাউন না হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের সংলাপ, কোনো ধরনের নেগোসিয়েশনে যাওয়া যাবে না। এবং সে বলেছে, মাফিয়া বলেছে তার দরজা খোলা। আমরা এটাই বিশ্বাস করতে চাই যে তার দরজা খোলা থাকুক, এই দরজা দিয়ে সে বের হবে, জনগণের কাতারে আসবে এবং জনগণ তার আইন নিজের হাতে তুলে নেবে না ঠিকই, কিন্তু জনগণের আদালতে তার বিচার হতে হবে। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই, এই ক্রাইসিস মোমেন্টে আমরা থার্ড স্টেজের লাস্ট মোমেন্টে আসি। এখানে আমাদের একটা স্টেজ বাকি আছে, সেটা হচ্ছে ক্রাইসিস মোমেন্টটাকে ওভার করা। এরপরে আছে রিকভারি স্টেজ। সেই রিকভারি স্টেজ নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, এখন আমাদের সময়টা হচ্ছে এই ক্রাইসিস মোমেন্টে নিজেদের কর্মপরিকল্পনা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা। সহযোগিতা প্রয়োজন হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাদের সাথে আছে। আপনারা এখন থেকে নো পয়েন্ট অফ রিটার্ন, আপনাদের ফিরে যাওয়ার আর পথ নেই। আমি আগেই বলেছি, ইতিহাস কিন্তু ভিক্টোরিয়াস, যারা উইনার হয় তারা লেখে। আপনারা যদি এখন আমরা যদি এখন উইনার হতে না পারি, তাহলে আমাদের 1971 সালে রাজাকাররা যেভাবে পর্যবসিত হয়েছে, আমাদের ইতিহাসকে লেখা হয়েছে স্বাধীনতা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে দ্বারা, ঠিক তেমনিভাবে এই ইতিহাসটাও লেখা হবে হাসিনার গুন্ডা পান্ডার দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।